শিক্ষা পদ্ধতি ও জীবন বিকাশ সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে রুশোর জীবন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কারণ রুশোর জীবনটা এমন একটা জীবন যেটা আমাদের প্রত্যেককে শিক্ষা দিয়ে যায়। তো কি রকম জীবন ছিল? ফরাসি দার্শনিক রুশো, যার জন্ম হচ্ছে 1712 খ্রিস্টাব্দে। তাহলে ফরাসি দার্শনিক রুশোর জন্ম কত? 1712 খ্রিস্টাব্দে। এবং জন্মের পর তিনি মাতৃহারা হয়ে পড়েন। তাহলে বুঝো, রুশো জন্মালেন কত সালে? 1712 খ্রিস্টাব্দে। এবং জন্মের পরে পরেই তিনি মাতৃহারা হয়ে গেলেন, তার মা মারা যায়। এবার জন্মের পরে পরে তার মা মারা গিয়েছে, তাহলে তিনি স্বাভাবিকভাবে কোনো মেয়ের সান্নিধ্য পেলেন না। সান্নিধ্য পেলেন না। তাছাড়া তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই স্বাভাবিকভাবে একটু অন্যরকম বিষয়। তো সেখান থেকে তার প্রারম্ভিক জীবন খুব একটা সুখের ছিল না। লাঞ্ছনা, বঞ্চনা, নানা রকম প্রহার, এসবের শিকার হন তিনি খুব ছোট বয়স থেকেই। এছাড়াও শৈশবকালটা, এছাড়াও তিনি স্কুলে খুব গভীরভাবে লাঞ্ছিত হয়েছিলেন। তিনি স্কুলে যখন ভর্তি হলেন স্কুলের বন্ধুদের দ্বারা, তারপরে শিক্ষক শিক্ষিকা, শিক্ষিকা তো বলাটা ভুল হবে, তখনকার দিনে শিক্ষকই বলা চলে, কারণ মহিলা শিক্ষক তখনকার দিনে হয়তো ছিল কি ছিল না আমি জানি না। তো যাই হোক, শিক্ষক বলাটাই বেটার। স্কুলের শিক্ষকদের দ্বারা তিনি প্রচুর পরিমাণে লাঞ্ছিত হয়েছেন। এমনও ঘটেছে তিনি লঘু দোষ করেছেন, গুরু দণ্ড পেয়েছেন। বোঝা গেল? এবং এবং এই যে বঞ্চনা, লাঞ্ছনা, এর কারণে তিনি স্কুল ছেড়ে বেরিয়ে পড়লেন, স্কুল ত্যাগ করে ফেললেন। কারণ এই লাঞ্ছনা বঞ্চনা তিনি সহ্য করতে পারছিলেন না। এই কারণে তিনি একটা পর্যায়ে স্কুল ছেড়ে দিলেন এবং জীবিকার সন্ধানে বেরিয়ে পড়লেন। এভাবে তার জীবন কাটতে থাকে। 1712 সালে জন্মেছেন, তার জীবন কাটছে, জীবিকার মধ্যে আছেন, বিভিন্ন রকমের কাজ করছেন। কিন্তু তখনও তিনি সাকসেস হননি। এই আমাদের আজকের রুশো, আমরা আজকে যে রুশোকে দেখি, সেই রুশো হলেন কবে? 1750 সালে। 1712 সালে জন্মেছেন, 1712 সালে জন্মেছেন। তারপরে আজকে রুশো হয়ে জন্মানো হলো 1750 সালে। কিসের মাধ্যমে? একাডেমি অফ ডিজন এর একটি রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করলেন তার মাধ্যমে। তাহলে 1750 সালে একাডেমি অফ ডিজন এর একটি রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করলেন। এই রচনার বিষয় কি ছিল? এই প্রবন্ধের বিষয় কি ছিল? হ্যাজ দ্য প্রসেস অফ সায়েন্স অ্যান্ড আর্টস contributed to corrupt or purify morals? মানে এইরকম যে আমাদের সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং কলা আমাদের সমাজের নৈতিকতাকে পিউরিফাই করছে নাকি কোরাপ্ট করছে। এই যে টপিক ছিল এই একাডেমি অফ ডিজনের, এই যে টপিক ছিল প্রবন্ধের, এই প্রবন্ধে তিনি নৈতিকতা কোরাপশনের পক্ষে যুক্তি দেখান, যে সায়েন্স এবং আর্টস নৈতিকতাকে কোরাপ্ট করছে, এটার পক্ষে তিনি যুক্তি দেখান। এবং সেটার পরিপ্রেক্ষিতে তিনি পেয়ে গেলেন কি? প্রথম পুরস্কারের মানে প্রথম স্থানাধিকারী বা প্রথম শিরোপা বা প্রথম পুরস্কারে ভূষিত হলেন। এটা গেল 1750। এরপর তিনি ডিসকভারি অফ ইকুয়ালিটি প্রবন্ধ রচনা করেন এবং সেখানে প্রচলিত সমাজ ব্যবস্থা সম্পর্কে তীব্র নিন্দা করলেন। তাহলে 1950-এ
তিনি প্রথম যে প্রবন্ধ, সেই প্রবন্ধে প্রথম স্থান অধিকার করলেন। তারপরে ডিসকভারি অফ ইকুয়ালিটি প্রবন্ধে প্রচলিত সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন। এরপর 1762 খ্রিস্টাব্দ, 1762 খ্রিস্টাব্দে তিনি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট প্রকাশ করলেন, সোশ্যাল কন্ট্রাক্ট বইটি প্রকাশ করলেন, যা তার রাজনৈতিক চিন্তামূলক গ্রন্থ। তাহলে সোশ্যাল কন্ট্রাক্ট কেমন ধরনের বই? রাজনৈতিক চিন্তামূলক বই। সোশ্যাল কন্ট্রাক্ট কেমন বই? রাজনৈতিক চিন্তামূলক বই। বোঝা গেল? এবং হ্যাঁ, ফরাসি বিপ্লবের আগে, এবং যেখানে তিনি গতানুগতিক রাজতন্ত্র ও যাজকতান্ত্রিক সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন। সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে কি করলেন? রাজতন্ত্র এবং যাজকতন্ত্র সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন। বুঝতে পেরেছ? এত দূর কি ক্লিয়ার? আচ্ছা, নোট করছো নাকি? আচ্ছা, ঠিক আছে, এবার পরের পার্টে আসছি। তো এই যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে প্রাকৃতিক সমাজ গঠনের উপর জোর দিলেন রুসো। কি? প্রাকৃতিক সমাজ, কথাটা হাইলাইট করতে হবে, প্রাকৃতিক সমাজ। এই প্রাকৃতিক সমাজ জিনিসটা কি? তো এই প্রাকৃতিক সমাজ বলতে তিনি গতানুগতিক সমাজ ব্যবস্থার কথা বললেন না। তিনি কি বললেন? এই সমাজ গঠিত হবে মানুষের সমবায়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে। তাহলে তাহলে সমাজ কিভাবে গঠিত হবে? মানুষের সমবায়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে। বোঝা গেল? না না, তাহলে সমাজ গঠিত হবে কি? মানুষের সমবায়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে, যেখানে থাকবে কি? যেখানে থাকবে সমাজ আর এই মানুষ হবে, একটু ওয়েট করো জাস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেখানে এই আবার প্রথম থেকে বলছি, বিষয়টা মাঝে ডিস্ট্রাক্ট হয়ে গেল। তো প্রাকৃতিক সমাজ বলতে তিনি গতানুগতিক সমাজকে বললেন না। তিনি কি বললেন? এই সমাজ গঠিত হবে মানুষের সমবায়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে। চুক্তি কিসের মধ্যে? মানুষ ও সমাজের মধ্যে। যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী নিজের বিকশিত হওয়ার সমান অধিকার থাকবে। তাহলে সমাজ গঠিত হবে কিসে? মানুষের পারস্পরিক কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে। যেখানে প্রতিটা ব্যক্তি বিকশিত হওয়ার সুযোগ পাবে কি? নিজের বিকশিত হওয়ার সমান অধিকার থাকবে। আর এই সমাজে মানুষ, আর এই সমাজের মানুষ হবে কি? প্রাকৃতিক মানুষ। দেখো, তাহলে সমাজের মানুষ কেমন হবে? প্রাকৃতিক মানুষ হবে। সমাজের মানুষ হবে প্রাকৃতিক মানুষ, আর সমাজ গঠন হবে পারস্পরিক চুক্তির মাধ্যমে, এবং মানুষের সমবায়ে। বোঝা গেল? বোঝা গেল? এবার প্রাকৃতিক মানুষ, প্রাকৃতিক মানুষ হাইলাইট করো। প্রাকৃতিক মানুষ, প্রাকৃতিক মানুষ জিনিসটা কি? প্রাকৃতিক মানুষ হলো সেই ধরনের মানুষ যারা নিজেরা নিজেদের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে প্রাকৃতিক মানুষ হবে সেই সমস্ত মানুষ যারা নিজেরা নিজেদের নিয়ম দ্বারা, আমি আমার নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছি, তুমি তোমার নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছ, এটাকেই রুসো বললেন প্রাকৃতিক মানুষ। অর্থাৎ কারো দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজেকেই নিজের দ্বারা নিয়ন্ত্রিত হওয়াকে তিনি বললেন প্রাকৃতিক মানুষ। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আর এই যে আমি এতক্ষণ তোমাদেরকে বললাম 1762 থেকে দা সোশ্যাল কন্ট্রাক্ট থেকে এই প্রাকৃতিক মানুষ পর্যন্ত, এটাই হলো প্রকৃতিবাদ। এটাই হলো প্রকৃতিবাদ, যার মূল বৈশিষ্ট্য হলো বিকাশ, আগ্রহ, সক্রিয়তা ও স্বাধীনতা।
এই প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্য রুশো তাহলে কি আলোকপাত করলেন? বিকাশ, আগ্রহ, সক্রিয়তা এবং স্বাধীনতা, ডেভেলপমেন্ট, ইন্টারেস্ট, অ্যাক্টিভিটি অ্যান্ড লিবারিটি। আবার বলছি, বিকাশ, আগ্রহ, সক্রিয়তা এবং স্বাধীনতা। বোঝা গেল? ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে?